আসসালামু আলাইকুম। আমি মুনমুন আক্তার, সহকারী শিক্ষক, বাংলা প্রভাতী শাখা, শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। কেমন আছো শিক্ষার্থীবৃন্দ? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতিতে আমরা বাসায় অন্ততপক্ষে পড়াশোনাটা ঠিকঠাক মতো চালিয়ে যাব। আর তাই আজকে আমি তোমাদের দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলা দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যেটা পরিচ্ছেদ আছে সমাস, এই সমাস নিয়ে আলোচনা করব। সবাই মনোযোগ সহকারে বই নিয়ে বসবে। আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে আলোচনা করার চেষ্টা করব। আসলে আমরা দেখি সমাস জিনিসটা কি। সমাস বলতে বোঝায়, সমাসের অর্থ হচ্ছে সংক্ষেপ, মিলন, একাধিক পদের একপদীকরণ। তাহলে কার সংক্ষেপ, কার মিলন, কার একাধিক পদের একপদীকরণ, এগুলো হচ্ছে শব্দ। সমাস হচ্ছে শব্দ গঠনের একটি প্রক্রিয়া। আমরা সমাসের মধ্য দিয়ে নতুন শব্দকে আরেকটু ভালো করে পেয়ে থাকি। আমাদের সমাসে যে শব্দগুলো রয়েছে, সেই শব্দগুলো অনেক ক্ষেত্রে আমরা ব্যবহার করি, যে অনেক বড় আকারে রয়েছে অনেক শব্দ, সেই শব্দগুলো সমাস আমাদের শেখায় কিভাবে সংক্ষিপ্ত করে বলতে হয়। আসলে আমরা একটু দেখি, এখানে আমি একটা লাইন লিখেছি, সিংহ চিহ্নিত আসন। এখন এই কথাটা যদি আমাদের বলতে হয় সিংহ চিহ্নিত আসন, তাহলে এই কথাটা শুনতে অতটা শ্রুতি মধুর হয় না এবং কিছুটা সময় সাপেক্ষ। কিন্তু আমরা যদি বলে বসি সিংহাসন, তাহলে খুব সহজেই আমরা বুঝতে পারি। আর এই সিংহাসন যেভাবে নির্মিত হয়েছে, তার প্রক্রিয়াটাই হচ্ছে সমাস। সমাস প্রক্রিয়াটা সংস্কৃত থেকে বাংলায় এসেছে এবং তারপরেও বাংলা বেশ কিছু সমাস রয়েছে খাঁটি বাংলা শব্দে, কিন্তু মূলত প্রক্রিয়াটা সংস্কৃত থেকেই প্রাপ্ত। আর এই কারণে সমাসের মধ্যে আমরা যে প্রকারভেদগুলো পাই, তার সাথে সংস্কৃতের প্রকারভেদের যথেষ্ট মিল রয়েছে। সমাস যেহেতু সংক্ষেপ করে শব্দকে, শব্দের মধ্যে শব্দের মিলন ঘটায়, একাধিক পদকে এক পদে পরিণত করে, তাই সমাসের মধ্যে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় ক্রিয়াশীল থাকে, যা একটা শব্দকে পূর্ণাঙ্গ রূপে নিয়ে আসে। আসো তাহলে সেই ক্রিয়াশীল গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি আমরা দেখি। সেটা হচ্ছে সমাসের জন্য যদি আমরা একটা বাক্যকে নেই, সিংহ চিহ্নিত আসন সমান সিংহাসন, এই পুরো বাক্যটার মধ্যে সমাস নির্ণয় করার জন্য আমাদের 5টি বিষয় মনোযোগ সহকারে মনে রাখতে হবে। সেটা হচ্ছে সিংহ চিহ্নিত আসন, এটা পুরো একটা বাক্য। এই বাক্যটার আলাদা একটা নাম আছে, সেই নামটা হচ্ছে, হয় তোমরা ব্যাস বাক্য বলতে পারো, বিগ্রহ বাক্য বলতে পারো, আবার সমাস বাক্য বলতে পারো। যেহেতু আমাদের নৈবেত্তিক আসবে, আমাদের 3টা শব্দকে মনে রাখতে হবে, যে ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, সমাস বাক্য, এই 3টাই হচ্ছে আমাদের এই পুরো সমাসের যে বাক্যটা পাচ্ছি তার নাম। তার পাশে একে সংক্ষিপ্ত করে যে সংক্ষিপ্ত মিলন অংশকে আমরা পেলাম, সেটা হচ্ছে সিংহাসন। তাহলে সিংহাসন এর সমস্ত অংশটা, আর তাই সিংহাসনের নাম করা হয়েছে সমস্ত পদ। আমরা এখানে সমস্ত পদ কথাটা দেখতে পাচ্ছি। তাহলে আমরা যদি দেখি, সিংহ এটা একটা নিজস্ব শব্দ, চিহ্নিত সে আলাদা একটা শব্দ, আসন সে আলাদা শব্দ। তাই তাদের প্রত্যেকের একটা 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 এভাবে যদি আমরা ধরি, তাহলে এখানে 3টা শব্দ আছে। এই 3টা শব্দের প্রত্যেকটাকে একটা একটা নাম বলা হয়। ওর নাম হচ্ছে সমস্যমান পদ, ওর নামও সমস্যমান পদ, ওর নাম
পূর্বপদ, যেহেতু সে প্রথমে বসেছে, পূর্বে বসেছে, আর পরের শব্দটা রয়েছে যাকে আমরা বলছি পরপদ। এই পূর্বপদ আর পরপদ বসে থাকে সমাস নির্ণয়ের ক্ষেত্রে। এই 5টা বিষয় যদি আমরা মনে রাখি তাহলে বুঝবো যে এভাবে আমাদের সমাস নির্ণয় করতে হয়। তাহলে যখন আমরা সমাস নির্ণয়ের ভেতরে প্রবেশ করছি তখন আমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় থাকছে, সেটা হচ্ছে সমাস তো আর একভাবে নির্মিত হবে না। সমাস নির্ণয়ের জন্য বেশ কিছু প্রকারভেদ থাকবে। সেই প্রকারভেদগুলো কি কি আমরা একটু সমাসের প্রকারভেদগুলো দেখি। সেটা হচ্ছে দ্বন্দ্ব, কর্মধারয়, দ্বিগু, তৎপুরুষ, বহুব্রীহি আর অব্যয়ভাব সমাস। এই 6টা প্রধানত আমাদের সমাস। তবে কেউ কেউ দ্বিগু সমাসকে কোনো পণ্ডিত ব্যক্তিরা, ব্যাকরণবিদ মনে করে দ্বিগু সমাসকে কর্মধারে অন্তর্ভুক্ত করেন, আবার কেউ কেউ কর্মধারকে তৎপুরুষ সমাস অন্তর্ভুক্ত করেন। কিন্তু এই মতবাদটা আমাদের তেমন করে প্রচলিত নয়। তাই সমাস সম্পর্কে আমরা জানবো সমাস 6 প্রকারের। এই 6 প্রকারের মধ্যে আজকে আমরা সবার প্রথমে জানবো দ্বন্দ্ব সমাস কি। আচ্ছা, দ্বন্দ্ব সমাস সম্পর্কে যদি আমরা দেখি তাহলে দেখতে পাই নামের ভেতরে কি রয়েছে, দ্বন্দ্ব রয়েছে, তাই না? নামের ভেতরে যে আমরা দ্বন্দ্বটা পাচ্ছি তাহলে নিশ্চয়ই কারো না কারোর সাথে দ্বন্দ্ব রয়েছে। কার সাথে দ্বন্দ্ব থাকবে? শব্দের সাথে দ্বন্দ্ব থাকবে। আচ্ছা, আমরা একটা সহজ শব্দ লিখি, মা বাবা। মা বাবা এদেরকে আমরা একসাথে কি বলছি? দ্বন্দ্ব সমাস যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে মাকেও আমরা বাদ দিতে পারবো না, বাবাকেও আমরা বাদ দিতে পারবো না। তার মানে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরপদ 2টা পদই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তাই কাউকে আমরা বাদ দিতে পারবো না, আমাদের একটা অব্যয় নিয়ে আসতে হবে দ্বন্দ্ব সমাস নির্ণয়ের জন্য। সেই অব্যয়টা কি? সেটা হচ্ছে ও, এবং, এরকম অব্যয় আমরা ব্যবহার করে থাকি। তাহলে আমরা দেখতে পাই মা ও বাবা, এটা হচ্ছে আমাদের দ্বন্দ্ব সমাস। তো দ্বন্দ্ব সমাসে তোমরা বইয়ের মধ্যে যদি দেখতে চাও তাহলে দেখতে পাবা 61 পৃষ্ঠার মধ্যে দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা করা হয়েছে এবং দ্বন্দ্ব সমাসের বেশ কিছু প্রকারভেদ রয়েছে। এই প্রকারভেদগুলো কিভাবে আসছে? প্রকারভেদগুলো শব্দের প্রয়োজনে। যখন আমি মা বাবা বলেছি এটা একটা মিলনার্থক দ্বন্দ্ব, কিন্তু যখন আমি বলবো দা কুমড়া, দা কি যেটা দিয়ে কোনো কিছু কাটা হয়, আর কুমড়া মিষ্টি কুমড়া যাকে কাটে, তার মানে মিষ্টি কুমড়াকে কি দিয়ে কাটে? দা দিয়ে কাটে। এটা কি মিষ্টি কুমড়া খুব বেশি ভালো লাগবে? তার মানে তাদের মধ্যে ওই দা কুমড়ার মধ্যে নিশ্চয়ই খুব ভালো একটা সম্পর্ক নাই। তাই তাদের মধ্যে যে সম্পর্ক সেটাকে বলা হয় বিরোধার্থক শব্দযোগে গঠিত দ্বন্দ্ব সমাস। এরকম করে আমরা পাবো বিপরীতার্থক পাবো, আমরা অঙ্গবাচক পাবো, যেমন হাত পা। তোমার হাতও প্রয়োজন, পাও প্রয়োজন, তাই হাত পা হচ্ছে দ্বন্দ্ব সমাস। এরপর আমরা সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাস পাবো, সমার্থক আছে, প্রায় সমার্থক। প্রায় সমার্থক যেমন আমরা বলি কাপড় চোপড়, এই কথাটা আমরা ব্যবহার করি। তাহলে কাপড় তো আমরা বুঝলাম, চোপড় জিনিসটা কি? চোপড় জিনিসটাও হচ্ছে প্রচলিত কথায় ওই কাপড়েরই একটা প্রায় সমর্থক শব্দ। এরপরে আমরা পাচ্ছি 2টা সর্বনাম যোগে পাবো, 2টা ক্রিয়া যোগে পাবো, ক্রিয়া বিশেষণ যোগে পাবো এবং শুধু বিশেষণ যোগে পাবো। এখানে আমাদের যে দ্বন্দ্ব সমাসের উদাহরণগুলো আছে তোমরা খুব মনোযোগ সহকারে উদাহরণগুলো পড়বা এবং পড়বা যখন তখন বুঝে পড়বা যে কোন ভাগের মধ্যে এটা পড়ছে। উদাহরণ যখন ভালো করে নির্ণয় করতে পারবা যে এটা দ্বন্দ্ব সমাসের উদাহরণ এবং এটা এই অর্থ প্রকাশ করছে, তখন তোমরা এটার ক্লাসিফিকেশনটা ভালো করে জানতে পারবা। একদম মনোযোগ সহকারে দ্বন্দ্ব সমাসটা প্রায় মুখস্থের কাছাকাছি আমাদের নিয়ে যেতে হবে, যেহেতু এখানে শব্দের মধ্য থেকে আমাদের এটার অর্থ খুঁজে বের করতে হবে। এখানে অলুক দ্বন্দ্ব বলে একটা কথা আছে। এই অলুক কথাটা আমরা আরো বেশ কয়েক জায়গায় পাবো। অলুক মানে কি? অলুক মানে হলো কোনো কিছু আমাদের সমস্ত পদে যে বিভক্তিটা থাকবে, যখন আমরা সমাসটা নির্ণয় করব তখন আমাদের একই বিভক্তি বজায়
ভাতে। একে আমরা দ্বন্দ্ব নির্ণয় করব। তাহলে দুধে ও ভাতে, এভাবেই আমাদের দ্বন্দ্বটাকে নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো এ একটা বিভক্তি, এই যে আমরা দুধে বলছি এখানে কোনো বিভক্তি লোপ পায়নি, ভাতের ক্ষেত্রেও কোনো বিভক্তিটা লোপ পায়নি। তাই সমস্ত পদে এবং ব্যাস বাক্যে যদি একই বিভক্তি বজায় থাকে তাহলে আমরা কিন্তু যাকে যে দ্বন্দ্ব সমাসটাকে পাবো তাকে বলবো হচ্ছে অলুক দ্বন্দ্ব। আর বিভক্তি কি সেটা নিশ্চয়ই তোমরা কারো পরিচ্ছেদটাতে জেনেছো। আচ্ছা, এরপরে দ্বন্দ্ব সমাস কখনো কখনো এমন হতে পারে তিন বা বহু মিলেও দ্বন্দ্ব সমাস হতে পারে, যেমন সাহেব, বিবি, গোলাম, এভাবেও দ্বন্দ্ব সমাস হতে পারে। তখন সাহেব, বিবি ও গোলাম, তার মানে তিনটা পদেরও দ্বন্দ্ব সমাস হয়ে থাকে। মোটামুটি ৬২ পৃষ্ঠার এই পর্যন্ত যে অংশটা আমরা দেখছি এখানে আমাদের দ্বন্দ্ব সমাস সম্পূর্ণ হয়ে গেছে। আমরা পরবর্তী যে সমাসটা আছে কর্মধারয় সমাস, সেই সম্পর্কে আসো একটু আমরা দেখি। কর্মধারয় সমাসের যদি আমরা বইয়ের সংজ্ঞায় বলতে চাই তাহলে আমাদের বলা যায় বইতে বলা হয়েছে যে যেখানে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে কর্মধারয় সমাস বলে। তাহলে আমরা বিশেষণ এবং বিশেষ্য দুইটা শব্দ পাচ্ছি এবং পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় সেই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আসো আমরা দেখি যে কর্মধারয় সমাসটা কি। আমি একটা উদাহরণ লিখছি। নীল যে পদ্ম তাকে আমরা বলছি নীল পদ্ম। আমরা একটু আগে বললাম দ্বন্দ্ব সমাস, নীল পদ্ম কি দ্বন্দ্ব সমাসের নিয়মে ভাঙা সম্ভব? নীল ও পদ্ম শব্দ তো হয় না, তাই আমাদের ব্যাস বাক্য নীল পদ্মকে করতে হবে কি নীল যে পদ্ম, যে পদ্মের রংটা নীল রঙের। তাহলে এখানে আমরা যদি বিশেষ্য আর বিশেষণ খুঁজি তাহলে দেখো তো এখানে বিশেষণ কোনটা? কোনো কিছুর দোষ, গুণ, অবস্থা পরিমাপের নাম হচ্ছে বিশেষণ। তাই নীল কোনো কিছুর অবস্থাকে নির্দেশ করছে কোনো রঙের, তাহলে স্বাভাবিকভাবেই সে আমার বিশেষণ। আর পদ্ম কোনো কিছুর নাম, ফুলের নাম, জাতির নাম, সেই ধরনের যে শব্দগুলো থাকে তাদেরকে আমরা বলে থাকি বিশেষ্য। তাহলে সে হচ্ছে আমার বিশেষ্য। তাহলে বলেছে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয়। তাহলে পরপদকে পদ্ম, যদি পদ্ম ফুলই তুমি না দেখো তাহলে তুমি তার রং কিভাবে খুঁজবে? তার মানে আগে আমাদের পদ্মকে পেতে হবে, তারপর আমরা তার রং খুঁজবো সে লাল, নীল, হলুদ, সবুজ কোন কালারের আছে। তাই বিশেষণ ভাবাপন্ন পদের সাথে যখন বিশেষ্য ভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদ অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে আমরা বলি কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসে বিভিন্ন প্রকারে সাধিত হয়ে থাকে। এখানে আমরা কর্মধারয় সমাসের বেশ কিছু বৈশিষ্ট্য দেখতে পাবো যে কোন কোন বিষয়গুলোকে নিয়ে রাখে কর্মধারয় সমাস। ৬৩ পৃষ্ঠায় তোমরা দেখতে পাবা যে কিভাবে মূলত উপরের অংশটা আছে কিভাবে কর্মধারয় সমাস নির্ণীত হয়ে থাকে। এখানে নানাভাবে নির্ণীত হয়ে থাকে। এই নির্ণয়ের যে বিষয়গুলো রয়েছে সেখানে নিয়ম আছে আর নিচে উদাহরণগুলো আছে। তোমরা যখন এটা স্বাভাবিকভাবে রিডিং করবা তাহলেই বুঝবা যে কি করা হচ্ছে। যেমন সুন্দর লতা, তাকে ব্যাসবাক্য করা হচ্ছে সুন্দরী যে লতা। কি হলো? যদি পূর্ব পদে স্ত্রীবাচক বিশেষণ থাকে তাহলে কর্মধারয় সমাসের ক্ষেত্রে সেটা কি হয়ে যায়? আমাদের সমস্ত পদের ক্ষেত্রে ব্যাস বাক্যে সমস্ত পদের ক্ষেত্রে সেটা আমাদের পুরুষবাচক হয়ে যায়। তো এখানে ছিল এই বিষয়টি। আমাদের কর্মধারয় সমাসের গুরুত্ব
পদলোপী কর্মধারয় সমাসটা দেখি। মধ্য পদলোপী কর্মধারয় সমাস, তার মানে মধ্য পদ লোপ, মাঝখানের পদটা লোপ পাবে। সিংহ চিহ্নিত আসন কথাটা যে বলেছিলাম, তার মানে সেখানে আমি সিংহাসন বলছি, তাহলে কোন পদটা লোপ পেয়েছিল? চিহ্নিত পদটা লোপ পেয়েছিল, তার মানে মাঝখানে বসেছিল আমাদের চিহ্নিত। যেমন দেখো, আমরা যদি দেখি যে সিংহাসন, এটাকে আমরা ভেঙে বলেছিলাম সিংহ চিহ্নিত আসন, তাহলে আমার এই মাঝখানে একটা লোপ পেয়েছে আমার এই সিংহাসন শব্দ, তার মানে যখন মাঝখানের পদটা লোপ পাবে তাকে আমরা বলবো মধ্য পদলোপী কর্মধারয় সমাস। এর পরের যে প্রকারভেদটা আছে সেই প্রকারভেদটার নাম হচ্ছে উপমান কর্মধারয় সমাস। উপমান আর 3 নম্বর যে কর্মধারয় সমাসের প্রকারভেদটা আছে সেটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। উপমান আর উপমিত আমরা একসাথে করব। উপমান আর উপমিত, এদের দুজনের ক্ষেত্রে আমরা দেখি যখন আমরা উপমান করব তখন আমরা একটা উদাহরণ করছি, যেমন তুষার শুভ্র। আর উপমিত যখন আমরা করব তখন আমরা করলাম সিংহ পুরুষ। তাহলে আমরা একটু তুষার শুভ্রের ব্যাস বাক্যটা করি। ব্যাস বাক্য হচ্ছে তুষারের ন্যায় শুভ্র। আর যদি আমরা সিংহ পুরুষ এখানে করি তাহলে হচ্ছে কি পুরুষ সিংহের ন্যায়। তোমরা একটু লক্ষ্য করলে দেখো তো এদের মধ্যে পার্থক্য কোথায় লাগছে। স্বাভাবিকভাবে যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে আমরা একটা পার্থক্য দেখতে পাচ্ছি ন্যায়ের মধ্যে। উপমানে ন্যায় মাঝখানে বসেছে আর উপমিততে ন্যায় শব্দটা শেষে বসেছে। আর যদি আমরা শব্দের দিকে পার্থক্য দেখি তাহলে তুষার শুভ্র, তার মানে তুষারের রংটা কি সাদা। সাদা রং যখন আছে তার মানে যখন যে শব্দটাতেই ব্যবহার করা হোক না কেন, যখনই তুষার বলবো আমাদের চোখের সামনে একটাই ছবি ভেসে উঠবে যার রং হবে সাদা। এই সাদা রংটা থাকার কারণে উপমানে একটা বিশেষ বিষয় থাকে, সেটা হচ্ছে সাধারণ ধর্ম। তার মানে এখানে যে শব্দগুলো ব্যবহার করা হবে তাদের সবার একটা সাধারণ ধর্ম থাকবে। যেমন আমি যদি বলি অরুণ রাঙা, অরুণ হচ্ছে সূর্য। আমরা যদি আমাদের জাতীয় পতাকায় দেখি লাল বৃত্তটা তার সূর্যের প্রতীক, তার মানে ছোটবেলা আমরা ছবি এঁকেছি সেখানেও যে লাল আমরা সূর্য আঁকতাম সেটা আমরা লাল রঙের আঁকতাম, তার মানে সূর্য বলতে আমাদের চোখে লাল রংটা ভেসে ওঠে। এরকম সাধারণ ধর্ম যার মধ্যে উল্লেখ থাকবে তাকে আমরা বলি উপমান। আর যখন সাধারণ ধর্মটা উল্লেখ করা থাকবে না তাকে আমরা বলি উপমিত। কেন? সিংহ পুরুষ, দুর্বল মনের দুর্বল চিত্তের পুরুষরাও এই পৃথিবীতে নিশ্চয়ই আছে, তার মানে সমস্ত পুরুষকে আমরা কিন্তু সিংহ পুরুষ বলতে পারছি না। মুখ চন্দ্র, চাঁদের মতো সুন্দর একটা মুখ, তার মানে দেখতে একটু খারাপ মুখের মানুষও তো আছে, যার সাধারণ ধর্ম নেই তাকে আমরা বলছি উপমিত। উপমান আর উপমিত এই দুটোর মধ্যে সাধারণ পার্থক্য রয়েছে, যেটা আর যখন আমরা কোনো প্রত্যক্ষ বস্তুকে আমরা দেখব এদের মধ্যে প্রত্যক্ষ যেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি তাকে আমরা বলবো উপমেয়, আর যার সাথে তুলনা করা হবে তাকে আমরা বলবো উপমান। এগুলো এটার ভেতরে বিষয়গুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমি তোমাদের সাধারণ বেসিক যে ধারণাটা সেটা সম্পর্কে ক্লিয়ার করলাম যে উপমানের বৈশিষ্ট্য হচ্ছে এটা আর উপমিতের বৈশিষ্ট্য হচ্ছে এটা। আর 4 নম্বর যে সমাসটা আমরা পাই কর্মধারয়ের তার নাম হচ্ছে রূপক। রূপক কর্মধারয় সমাসকে আমরা আমাদের সাধারণ জীবনের সাথে খুব বেশি পাই না, এটা অনেকটা কল্পনা নির্ভর হয়ে থাকে। আমরা
বিষাদ জিনিসটা কি? বিষাদ মানে হচ্ছে কষ্ট। সেই কষ্টটা কিসের মতো? সিন্ধু মানে সাগর। আমাদের কষ্টগুলো কি হয়? সাগরের মতো বিশাল হয়। এরকম একটা কল্পনা করে নেওয়া হয় রূপক কর্মধারয় সমাসে। যখন তার ব্যাসবাক্য করা হবে তখন মাঝখানে যেহেতু তার নাম রূপক, তাকে কি করা হবে? রূপ শব্দটাকে ব্যবহার করা হবে। তাই বিষাদ, আমরা দেখতে পাচ্ছি এখানে বিষাদ রূপ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু। তার মানে আমরা যখন রূপক কর্মধারয় সমাস করব তখন আমাদের ব্যাসবাক্য করার সময় মাঝখানে রূপ শব্দটি ব্যবহার করতে হবে। এরকম আরো কিছু উদাহরণ আছে। ক্রোধানল, ক্রোধ মানে রাগ, নল মানে এখানে অনল, অনল মানে আগুন। আমরা যখন রেগে যাই তখন আমরা কি বলি? আগুনের মতো রেগে গেছি। তার মানে রাগটাকে কার সাথে আমরা রূপক করছি? আগুনের সাথে। এজন্য ক্রোধানল হতে পারে মন মাঝি, মনের যে উদারতা মাঝির সাথে সেই উদারতার সাথে তুলনা করা হয়েছে। এরকম যে উদাহরণগুলো আমরা পাবো সেটা হচ্ছে রূপক কর্মধারয় সমাসে। এছাড়া আরো কিছু কর্মধারয় সমাস আছে, যেমন কখনো কখনো এই সমাসটা অব্যয়বাচক হয়ে হতে পারে, সংখ্যাবাচক হতে পারে। তোমরা এখানে 63 পৃষ্ঠা নিচের দিকে দেখবা যেখানে বেশ কিছু অংশ হতে পারে যার উদাহরণ দিয়ে আলোচনা করা হয়েছে। কিন্তু বেসিক যে বিষয়টা সেটা হচ্ছে মূলত কর্মধারয় সমাসের এই পর্যন্তই। আমরা বাকি যে 4টা সমাস থাকছে সেটা আমরা পরবর্তী ক্লাসে তোমাদের আলোচনা করব। এখন যেহেতু আমাদের একটা ক্রান্তিকালীন সময় যাচ্ছে, তাই সবাই নিজের শরীরের প্রতি যত্নশীল হবা, সুস্থ থাকবা, পরিবারের প্রতি খেয়াল রাখবা এবং পড়াশোনাটাকে অবশ্যই কি করবে? চালিয়ে যাবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সবাইকে অনেক ধন্যবাদ।